ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। অব্যাহত থাকবে নৌ অবরোধ। ইসলামাবাদে আলোচনায় বসতে অস্বীকৃতি তেহরানের। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত। লেবাননের সার্বভৌমত্বের স্বার্থে কূটনীতি প্রাধান্য জানালেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় প্রয়োজন 5 কোটি ইউরো। অশ্রুসিক্ত চোখে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের বিদায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। একদিনে নিহত 11। অবরুদ্ধ উপত্যকায় ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। ছড়িয়ে পড়ছে রোগবালাই। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল। নজিরবিহীন নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবং মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব জান্তা সরকারের। প্রত্যাখ্যান কয়েকটি গোষ্ঠীর। সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল আখ্যা বিরোধীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হলেও ইরানি বন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফর। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি যুদ্ধ আখ্যা দিয়ে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরানে নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। সামাজিক মাধ্যমে দেয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির নৌ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া তিনি আরও জানান, মার্কিন অবরোধের কারণে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের দাবি, অবরোধের কারণে 28টি ইরানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তেহরান পাল্টা দাবি করেছে তাদের কিছু জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান চাপের মধ্যে কোনোভাবেই আলোচনায় বসবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি ট্রাম্পের এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন দাবি করেছেন। তিনি জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের অপকৌশল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজিদ মুসাফি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয় তবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তাদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একের পর এক মিথ্যাচারের অভিযোগ উঠেছে। তার কঠোর ভাষা ব্যবহার নিয়েও চলছে নানা বিতর্ক। 2015 সালের ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, ভিয়েতনামের পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি, কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি শর্ত, এসব উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
ইরান ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে আস্থার সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভাষা ও শর্ত আরোপের কৌশলকে অনেকেই দেখছেন চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে। আলোচনার মাঝেই সামরিক পদক্ষেপের অভিযোগ তুলে তেহরান বলছে ওয়াশিংটনের উপর ভরসা করার মতো ভিত্তি খুবই কম। 2015 সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা, যা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় অগ্রগতি ছিল, তা একতরফাভাবে বাতিল করে দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে ওবামা প্রশাসনের দীর্ঘ আলোচনায় তৈরি হওয়া এই চুক্তি আন্তর্জাতিক আস্থার প্রতীক হিসেবে দেখা হয়েছিল, কিন্তু প্রত্যাহারের সিদ্ধান্ত ইরানের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি করে। ঐতিহাসিকভাবে প্যারিস শান্তি চুক্তির পর ভিয়েতনামের পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিচার্ড নিক্সন, কিন্তু সেই অর্থ আর দেয়া হয়নি। একইভাবে কোরিয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়েও নানা বিতর্ক রয়েছে, বিশেষ করে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রসঙ্গে। এসব উদাহরণ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এই বিশ্লেষণ একপাক্ষিক, এটাও মনে করিয়ে দেন অনেক বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো শুধু প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা, কৌশলগত স্বার্থ এবং অভ্যন্তরীণ রাজনীতির উপর নির্ভর করে। তাই যুক্তরাষ্ট্রের নীতিকে কেউ দেখেন বিশ্বাসহীনতা হিসেবে, আবার কেউ দেখেন স্বার্থ নির্ভর বাস্তববাদ হিসেবে, যেখানে প্রতিটি পদক্ষেপ পরিস্থিতি ভেদে বদলায়। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ সমীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোতে যে ভারসাম্য তৈরি হয়েছিল তা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র নিজেই নানা কৌশলগত চাপের মুখে রয়েছে, আর এই পরিবর্তনের সুযোগ নিচ্ছে ইউরোপীয় শক্তিগুলো। মানছে না ওয়াশিংটন নীতি। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখনও ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে প্রবেশ করে শুধু বিজয়ী শক্তি হিসেবে নয়, বরং ন্যাটো সহ পুরো নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান নেয়। পশ্চিম ইউরোপ হয়ে ওঠে আমেরিকার সামরিক ও কৌশলগত ঘাঁটি। দীর্ঘদিন এই ব্যবস্থায় ইউরোপ নিরাপত্তা পেয়েছে, আর যুক্তরাষ্ট্র পেয়েছে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সুবিধা। তবে সেই পুরানো সমীকরণ এখন চাপা উত্তেজনায় রূপ নিচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ে পশ্চিম ইউরোপ আর আগের মতো ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে না। ব্রিটেনের নৌ অবরোধে না যাওয়ার সিদ্ধান্তকে এই পরিবর্তনের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর ইস্যুতে ইউরোপ এখন বেশি সতর্ক অবস্থান নিচ্ছে, যা ট্রান্স আটলান্টিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের এই আচরণ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী বাস্তবতার ফল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর ইউরোপের নির্ভরতা থাকলেও ইতিহাস বলছে সবসময় পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় না। তাই ফ্রান্স সহ কিছু দেশ আগে থেকেই স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে, যা এখন আরও সক্রিয় হয়ে উঠছে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র নিজেই বহু কৌশলগত চাপের মুখে রয়েছে। রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যকে একসঙ্গে সামলাতে গিয়ে ওয়াশিংটনের নীতি আরও জটিল হচ্ছে। এই অনিশ্চয়তার সুযোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা এখনও ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। আগামীতে সম্পর্ক থাকলেও তা হবে অনেক বেশি কৌশলগত, লেনদেন ভিত্তিক। রাইসা জান্নাত, সময় সংবাদ। লেবাননের সার্বভৌমত্বের স্বার্থে কূটনীতিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আরও জানান, লেবাননের মানবিক সংকট মোকাবেলায় 50 কোটি ইউরো সহায়তা প্রয়োজন। যুদ্ধে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের শেষ বিদায়ে শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। এর মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও রকেট হামলার অভিযোগ এনেছে ইসরায়েল। যুদ্ধের রক্তাক্ত বাস্তবতায় লেবাননে নেমে এলো আবারও শোকের ছায়া। হিজবুল্লাহর পতাকায় মোড়ানো কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আপনজনদের জানায় এক আবেগঘন বিদায়। লেবাননের ক্লাইলে হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজা যেন ত্যাগ, প্রতিশোধ আর যুদ্ধের গভীর ক্ষতের কঠিন বার্তা পৌঁছে দিল বিশ্ববাসীর কাছে। একই সময়ে কফর সিরেও যুদ্ধে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ফ্রান্সের প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকে যুদ্ধজনিত মানবিক সংকট মোকাবিলায় আগামী 6 মাসে 50 কোটি ইউরো সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সালাম জানান, এই সংঘাত লেবানন চায়নি, এটি চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্মেলন ও সেনাবাহিনীকে সহায়তার পরিকল্পনার কথা জানান। আমরা হিজবুল্লাহর সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না, বরং আমি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়ে যেতে চাই। বিশ্বাস করুন,
ধরুন, আমরা হিজবুল্লাহকে ভয় পাই না। তারা কখনো সংঘাতের উস্কানি দিচ্ছে, আবার কখনো গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র লেবাননকে 1955 সালের ইসরায়েল বর্জন আইন বাতিলের জন্য চাপ দিচ্ছে। এই আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য ও যোগাযোগ নিষিদ্ধ। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক চাপের সমন্বয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে অভিযান চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 11 জন। এর মধ্যেই গাজায় বাড়তে থাকা তাপমাত্রায় আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। ছড়িয়ে পড়ছে চর্মরোগ। এদিকে গাজা পুনর্গঠনের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় হামলা কমানোর কোনো নামই নিচ্ছে না ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকার খান ইউনিসে বিমান ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে বেতলাহিয়ায় নৌবাহিনীর গোলাবর্ষণেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। গেল মঙ্গলবার এক গুণবতী তরুণীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে জীবনটা আর এগিয়ে নেওয়া হলো না। তাই আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম, এমনকি সেদিন রাতেও। পশ্চিম তীরেও কমেনি সহিংসতা। রামাল্লার কাছে বসতি স্থাপনকারীদের হামলায় স্কুল পড়ুয়া কিশোর সহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব হামলার সময় ইসরায়েলি সেনারা সরাসরি সহায়তা দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে। হেব্রনের একটি নিরাপত্তা কনভয়ের গাড়ির ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু উত্তেজনা আরও বাড়িয়েছে। যুদ্ধ থেমে নেই আর থামেনি মানবিক বিপর্যয়ও। গাজার ত্রাণ শিবিরে তাপমাত্রা বাড়তে থাকায় নতুন আতঙ্ক, ইঁদুর, পোকামাকড় আর রোগ ব্যাধির বিস্তার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। বালুর ওপর তৈরি অস্থায়ী তাঁবুগুলো সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইঁদুর ঢুকে খাবার নষ্ট করছে, এমনকি শিশুদের শরীরে কামড় দিচ্ছে। অনেক পরিবার জানাচ্ছে, রাতভর জেগে থাকতে হচ্ছে শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এদিকে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হচ্ছে। গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল বোর্ড অফ পিসের প্রতিনিধিরা। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় আর কিছুই অবশিষ্ট নেই। সম্প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়নে তুলে ধরা হয়েছে গাজা পুনর্গঠনের হিসাব নিকাশ। গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট বলছে, উপত্যকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজন প্রায় $71.4 বিলিয়ন। শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণই $35.2 বিলিয়ন। এর মধ্যে প্রথম 18 মাসেই জরুরি সেবা পুনরায় চালু, অবকাঠামো মেরামত ও অর্থনীতি সচল করতে লাগবে $26.3 বিলিয়ন। অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে $22.7 বিলিয়ন। গাজার অর্থনীতি এরই মধ্যে 84% সংকুচিত হয়েছে, যা দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারকে আরও কঠিন করে তুলছে। প্রায় 3 বছর ধরে চলা ইসরায়েলের বর্বরতায় গাজার 90% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 3,71,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, অর্ধেকের বেশি হাসপাতাল অচল এবং প্রায় সব স্কুলই বিধ্বস্ত। প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই একাধিকবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন। এই সংখ্যা শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, গাজার মানব উন্নয়নকে প্রায় 77 বছর পিছিয়ে দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, আয়, লিঙ্গ সমতা সব ক্ষেত্রেই ভয়াবহ অবনতি হয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসস্তূপ থেকে একটি কার্যকর সমাজ ও অর্থনীতির পুনর্গঠন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুতিনের। চলতি বছরে ৮০টি বসতি দখলে নেয়ার দাবি। যুদ্ধে টিকে থাকতে আর্থিক সহায়তায় মনোযোগ জেলেনস্কির। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন ভোট হবে তামিলনাড়ুতে এক দফায় নির্বাচন শেষ হলেও পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। দুই রাজ্যেই ভোট হলেও সবার চোখ এখন পশ্চিমবঙ্গের দিকে। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। এর মধ্যে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে ১৫২ আসনে। একই দিনে ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার নির্বাচনও হচ্ছে। কিন্তু এই দুই রাজ্যের ভোটের মধ্যে এবার সবচেয়ে বেশি আলোচনা পশ্চিমবঙ্গকে ঘিরে। কারণ একদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে গত কয়েক বছরে বিজেপির দ্রুত উত্থান। তার সঙ্গে যোগ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে প্রবল বিতর্ক। পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ এই ভোটকে আরও বেশি সংবেদনশীল করে তুলেছে। দক্ষিণ ভারতে রাজনৈতিক জমি শক্ত করতে যেখানে বিজেপি এখনো তেমন সুবিধা করতে পারেনি, সেখানে উত্তর ও পূর্ব ভারতে তারা ক্রমশ নিজেদের জায়গা মজবুত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সেই লড়াইয়ের সবচেয়ে বড় ক্ষেত্রগুলোর একটি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন, কিন্তু ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৭-এ। ভোটের ব্যবধানও তৃণমূলের সঙ্গে অনেকটাই কমিয়ে আনে বিজেপি। ফলে এবারের ভোটে পালাবদলের আশা দেখেই প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। আর সে কারণেই এই নির্বাচনের দিকে নজর গোটা দেশের। বৃহস্পতিবার প্রথম দফায় উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা আসন এবং দক্ষিণবঙ্গের ৮ জেলার ৯৮টি আসনে ভোট হচ্ছে, অর্থাৎ মোট ১৫২টি আসনেই প্রথম দফার লড়াই। ২০২১ সালের নির্বাচনে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই তৃণমূলকে টক্কর দিয়েছিল বিজেপি। ৫৪ আসনের মধ্যে ৩০টি আসন পায় গেরুয়া শিবির, তৃণমূল পায় ২০টি। অন্যদিকে দক্ষিণবঙ্গের বহু আসনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল। তাই প্রথম দফার ফল যে দলকে এগিয়ে রাখবে মানসিক দিক থেকে, সে দলই মসনদের দৌড়েও বাড়তি সুবিধা পাবে। এই ভোট শুধু সরকার গড়ার লড়াই নয়, বরং এই ভোটে স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের মানুষ কতটা ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সমর্থন করছেন আর কতটা প্রত্যাখ্যান করছেন। তাই নির্বাচনী বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে এই ভোটের দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত। এদিকে তামিলনাড়ুতে বিজেপি এখনো মূল লড়াইয়ের কেন্দ্রে নয়। সেখানে প্রধান প্রতিদ্বন্দ্বিতা ডিএমকে এবং এআইডিএমকের মধ্যে। ফলে তামিলনাড়ুর ভোটের তুলনায় পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেক বেশি সক্রিয়তা চোখে পড়ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫টা থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। এই পিরিয়ডের পর আর কিন্তু কোনো রাজনৈতিক প্রচারণা, জমায়েত কিংবা সংঘবদ্ধভাবে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী বা সমর্থককে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু চলে গিয়েছেন যার যার অফিসে, দপ্তরে বা বাসায়। আপনি জানেন যে এই প্রথম দফায় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৬ জেলা, তার মধ্যে উত্তরবঙ্গের ৮ জেলা সহ দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের ৮টি জেলা রয়েছে। এই জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে কাল সকাল ৭টা থেকে। স্বাভাবিক কারণেই ভোটের আগে যে নিরাপত্তার ছবিটা আমরা দেখি, সেই আঁটসাঁট নিরাপত্তা, রাস্তায় নাকা চেকিং সহ এবং ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছে যাওয়ার দৃশ্য, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তি টেনশন। কারণ আপনি জানেন যে এবারে নির্বাচনটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক বিজেপির কাছে শুধুমাত্র একটি সাধারণ অর্থে নির্বাচন নয়। এই নির্বাচনটি হচ্ছে ক্ষমতা দখলের নির্বাচন এবং নৈতিক
দিক এবং অবশ্যই পূর্ব ভারতে বিজেপি যাতে প্রভাব আরো বিস্তার করতে পারে এবং সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার যে নেতৃত্ব স্থানীয় যে তার অবস্থান সেটি যাতে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে পশ্চিমবঙ্গ ক্ষমতার মধ্য দিয়ে। তাই এর বাইরেও রয়েছে ধর্মীয় মেরুকরণে পশ্চিমবঙ্গের মানুষ কতটা সমর্থন দিচ্ছে বা কতটা প্রত্যাখ্যান করছে। এই সমস্ত বিষয়গুলো এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবারের নির্বাচনে ক্ষমতার মৎসদে কে যাবে এই প্রথম দফার 152টি আসনে ঠিক ভোটের দিকে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। আপনি জানেন যে শেষবার অর্থাৎ 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন উত্তরবঙ্গের যে 54টি আসন তার মধ্যে প্রায় 30টি আসন পেয়েছিল বিজেপি এবং তৃণমূল পেয়েছিল 20টি আসন। অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলায় কিন্তু আক্ষরিক অর্থে সংখ্যার নিরিখে এবং প্রভাব এবং রাজনৈতিক বলয়ের ক্ষেত্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আবার অন্যদিকে এই দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের 8 জেলায় বিশেষ করে জঙ্গলমহলে যে 98টি বিধানসভা আসনে লড়াই হয়েছিল সেখানে কিন্তু তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেসের প্রভাব এবং তাদের দাপট তারা ধরে রাখতে পেরেছে। ফলে 152টি আসনের মধ্যে যদি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির হিসেবে নির্ণয় করা হয় তাহলে বিজেপি সেখানে একেবারে তৃণমূলের সঙ্গে টক্কর দিচ্ছে সেটি বলাই যায়। ফলে এইবারের প্রথম দফায় যে রাত পোহালে কালকে ভোট, যে ভোটে প্রায় 3,60,00,000 মানুষ ভোটার তারা এবার তাদের মতামত দেবেন এবং অবশ্যই এই 152টি বিধানসভা আসনে 1476 জন প্রার্থী রাজনৈতিক দলের প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস তারা 152টি আসনে একজন করে প্রার্থী দিয়েছে। তবে দেখার বিষয় যে এখানে কিন্তু প্রায় 400 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং একই সঙ্গে আপনি জানেন যে প্রত্যেকবার প্রার্থীদের সম্পদ এবং মামলা হওয়ার নিরিখ এই সমস্ত সামনে আসে বিভিন্ন সংস্থা যারা এই প্রার্থীদের হিসেব নিকেশ সম্পদের হিসেব নিকেশ সামনে আনে। তাতে কি দেখা যাচ্ছে কিন্তু এবার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় 21% কিন্তু কোটিপতি এবং অনেকের বিরুদ্ধেই কিন্তু গুরুতর অভিযোগ এবং ফৌজদারি মামলা রয়েছে। তো সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে যে 152টি আসনে নির্বাচন হচ্ছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। তবে সরকারের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে কয়েকটি গোষ্ঠী। তাদের বার্তা একটাই, সামরিক শাসনের সঙ্গে কোনো সমঝোতা নয়। আগামী 100 দিনের মধ্যে আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন ও চীন ন্যাশনাল ফ্রন্ট সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এই আলোচনা প্রস্তাব আসলে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল। সমালোচকদের মতে প্রেসিডেন্ট মিন অং লাইনের এই উদ্যোগ বাস্তব শান্তির বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি নদী বন্দরে ভয়াবহ আগুনে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় সোমবার হোমালিন টাউনশিপে একটি মাঠের কাছে অবস্থিত বন্দরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নৌযান ও আশপাশের যানবাহনে। এতে অন্তত 22টি নৌকা ও 2টি যানবাহন পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান নৌকাগুলোতে সংরক্ষিত বিপুল পরিমাণ জ্বালানির কারণে আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে এবং বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই দমকল বাহিনী ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে আগুন পরদিন সকাল পর্যন্ত জ্বলতে থাকে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সীমান্তে ধীরে ধীরে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার হবে বলেও জানান তিনি। চলতি বছরে ইউক্রেনের 80টি বসতি এবং প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। ইউক্রেন ব্ল্যাকমেল বন্ধ করলে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। এদিকে যুদ্ধে টিকে থাকতে আর্থিক সহায়তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে জোর দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বর্তমান সময়ের অন্যতম দীর্ঘ রাশিয়া ইউক্রেনের সংঘাতের তীব্রতা দিনে দিনে কমার বদলে যেন বেড়েই চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের সুমি শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও চিকিৎসা কেন্দ্র। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ান্তিনিভকা শহরেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে তা রাশিয়া জানে, তবে তা প্রকাশ্যে জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ধীরে ধীরে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হচ্ছে এবং হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বিশেষ করে কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এদিকে রাশিয়ার সেনাপ্রধান দাবি করেছেন, চলতি বছরে ইউক্রেনের 80টি বসতি এবং প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। লুহান্স্ক অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণের দাবির পাশাপাশি সুমি, খার্কিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া ফ্রন্টে অগ্রগতির কথাও বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে 90 বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ ছাড়ের বিষয়ে জোর দেন। ইউর সঙ্গে আলোচনায় তিনি বলেন, ইউক্রেন এর মধ্যেই সব শর্ত পূরণ করেছে। দ্রুজবা পাইপলাইন ইস্যুতেও উত্তেজনা বাড়ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন যদি ব্ল্যাকমেইল বন্ধ করে তাহলে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে কিয়েভ বলছে, রুশ হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়েছে, যা এপ্রিলের শেষ নাগাদ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধ, অনিশ্চয়তা আর অর্থনৈতিক চাপে রাশিয়ায় বাড়ছে অলৌকিকতার উপর বিশ্বাস। ভালোবাসা, ভাগ্য আর নিরাপত্তার সবকিছুর উত্তর খুঁজতে মানুষ ঝুঁকছে জাদু টোনার দিকে। তবে এই প্রবণতা নিয়ে সতর্ক করছে রাশিয়ার অর্থোডক্স চার্চ। জাদুটোনা আর অতিপ্রাকৃত শক্তির আশ্রয় নিচ্ছেন রাশিয়ার সাধারণ মানুষ। চারদিকে যুদ্ধের দামামা আর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শরণাপন্ন হচ্ছেন বিভিন্ন তান্ত্রিক গোছের মানুষের। তাদের একজন নাতালিয়া মালিনোভস্কায়া মস্কোর এক অন্ধকারাচ্ছন্ন অ্যাপার্টমেন্টে বসে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাহকদের সমস্যার সমাধান দিচ্ছেন এই স্বঘোষিত তান্ত্রিক। তাদের কাছ থেকে পাওয়া এই শক্তি দিয়ে তিনি সমাধান দেন মানুষের নানা সমস্যার। বেশিরভাগ সমস্যাই আসে ভালোবাসা নিয়ে, আমার ক্ষেত্রে অন্তত তাই। যারা এখন ইউক্রেন যুদ্ধে আছে তাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তবে যুদ্ধক্ষেত্রে বসে কোনো আচার করা সম্ভব নয়। ছুটিতে ফিরে এলে তবেই সরাসরি সেবা দেওয়া যায়। এই চাহিদার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারেও। মস্কোর উইচ স্টোরে বিক্রি হচ্ছে ক্রিস্টাল বল, অবসিডিয়ান পাথর, তাবিজ, এমনকি ট্যারোট কার্ড। একই সঙ্গে ভুডু থিম বারগুলোতে বাড়ছে ভিড়, যেখানে বিনোদনের সঙ্গে মিলছে ভাগ্য গণনার অভিজ্ঞতা। কালো অবসিডিয়ান পাথরের চাহিদা এখন খুব বেশি। এটি নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তবে এই প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে রাশিয়ার অর্থোডক্স চার্চের। তাদের মতে, জাদুটোনা ও অলৌকিকতা এক ধরনের প্রতারণা। এটি মানুষের বিশ্বাসকে বিভ্রান্ত করছে এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মিশিয়ে এক ধরনের বিভ্রান্তিকর সংস্কৃতি তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতুর উদ্বোধন করা হয়েছে। মস্কো এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে, যা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও মানবিক যোগাযোগে নতুন গতি আনবে। চলতি গ্রীষ্মেই চালু হওয়ার কথা এই সেতু, যেখানে প্রতিদিন প্রায় 300 যানবাহন ও প্রায় 3000 যাত্রী চলাচল করতে পারবে। এদিকে পিয়ংইয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার জননিরাপত্তা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানো। 2024 সালের প্রতিরক্ষা চুক্তির পর থেকেই দুই দেশ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তৃত করছে। একই সঙ্গে উত্তর কোরিয়া তাদের জননিরাপত্তা মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ পুলিশ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও সামনে এনেছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ব্রাজিলের প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তপ্ত পর্তুগালের রাজনীতি। পক্ষে বিপক্ষে ব্যাপক বিক্ষোভ, কড়া নিরাপত্তায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক।
বিশ্ব ব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সঙ্গে যুক্ত করা হয়েছে পাকিস্তানকে। দেশটির পশ্চিমমুখী অর্থনৈতিক সম্পর্কের বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। এতে মেনাভুক্ত দেশগুলোর যাবতীয় সুবিধা ভোগ করতে পারবে ইসলামাবাদ। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন সুযোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অস্থিরতাও প্রভাব পড়বে পাকিস্তানের ওপর। দক্ষিণ এশিয়া থেকে মুছে যাচ্ছে পাকিস্তানের নাম। বিশ্বব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে দেশটিকে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্ত করা হয়েছে MENAP বা মেনাপে, যেখানে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট 22টি দেশ। জুলাই 2025 থেকে কার্যকর এই সিদ্ধান্তটি মূলত ভৌগোলিক নয়, বরং অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের মতে, পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক এখন ক্রমেই পশ্চিমমুখী। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের আর্থিক ও শ্রমবাজার নির্ভরতা এই পরিবর্তনের বড় কারণ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া রেমিটেন্স দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। সাম্প্রতিক বিনিয়োগ ও আর্থিক সহায়তা এই সম্পর্ককে আরও শক্ত করেছে। ফলে পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র ধীরে ধীরে পশ্চিমে সরে গেছে। এই নতুন কাঠামোয় পাকিস্তান এখন মিশর ও ইরান সহ মোট 22টি দেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে। বিশ্বব্যাংকের ধারণা, এই পরিবর্তনের ফলে পাকিস্তানি উপসাগরীয় দেশগুলোর সার্বভৌম তহবিল ও বড় আকারের বিনিয়োগ প্রবেশের সুযোগ বাড়বে। আগামী 2026 থেকে 2035 সালের মধ্যে প্রায় $2,000 কোটি সহায়তা প্রবাহিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই পরিবর্তন একেবারে ঝুঁকিমুক্ত নয়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, তেলের দামের ওঠানামা এবং আঞ্চলিক সংঘাতের প্রভাব এখন পাকিস্তানের অর্থনীতিতেও পড়বে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার তুলনায় বিশ্বব্যাংকের তহবিল বরাদ্দ কম হওয়ার শঙ্কাও রয়েছে। ফলে সুযোগের পাশাপাশি নতুন আর্থিক চ্যালেঞ্জও সামনে আসছে দেশটির জন্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার পর্তুগাল সফরকে ঘিরে উত্তপ্ত পর্তুগালের রাজনৈতিক অঙ্গন। তার এই সফরের বিরোধিতায় বিক্ষোভ করে পর্তুগালের প্রধান বিরোধী দল সেগা। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নেয় তার সমর্থকরা। কড়া নিরাপত্তায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করেন লুলা সিলভা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। প্রধান বিরোধী দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরার ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার পর্তুগাল সফরের বিরোধিতা করেন বিরোধী দলের সমর্থকরা। তারা লিসবনে প্রেসিডেন্টের কার্যালয় বেলেম প্যালেসের বাইরে অবস্থান নেন। লুলা একজন চোর, তার স্থান জেলে। ব্রাজিলের প্রেসিডেন্টকে কটাক্ষ করে এমন স্লোগানের পাশাপাশি নানা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। অভিবাসন, জেনোফোবিয়া সহ পর্তুগালের নানা ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্টের এই সফরের বিরোধিতা করে ডাকা বিক্ষোভে সরাসরি নেতৃত্ব দেন পর্তুগালের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আন্দ্রে ভেন্তুরা। প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোজে সেগুরোর সঙ্গে লুলা দা সিলভার পূর্ব নির্ধারিত বৈঠক ও সেগার বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে লিসবন। দুর্নীতি সহ লুলা ডি সিলভার বিরুদ্ধে থাকা নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন আন্দ্রে ভেন্তুরা। আমি মনে করি পর্তুগালের নতুন রাষ্ট্রপতির সাথে লুলার বৈঠক ও তার পর্তুগাল সফর একটি দুঃখজনক ঘটনা। তার দুর্নীতির খবর বিশ্ববাসীর জানা। লুলার মতো রাজনীতিকদের জন্যই আজ ব্রাজিল অনেক দিক থেকে পিছিয়ে। আমরা তার এই সফরের নিন্দা জানাই। পাশাপাশি দূরত্বেই লুলাকে স্বাগত জানিয়ে ও তার পর্তুগাল সফরের সমর্থনে আরেকটি জমায়েতের ডাক দেন পর্তুগালে থাকা ব্রাজিলীয়দের একটি দল। তাদের সঙ্গে যোগ দেন অনেক পর্তুগিজও। সেগা প্রধানের বিরুদ্ধে বৈষম্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলেন তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রেসিডেন্টের কার্যালয় সহ পুরো লিসবন জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। নির্বিঘ্নে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো ও প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোজে সেগুরোর সঙ্গে বৈঠক শেষ করেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ড্রাইভিং সিটে চালক বসে থাকলেও হাত নেই স্টিয়ারিংয়ে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ব্যস্ত সড়ক ধরে চলছে টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি। মার্কিন এই অটোমোবাইল প্রযুক্তির সফটওয়্যার স্টিয়ারিং, ব্রেক ও অ্যাক্সেলারেশন নিয়ন্ত্রণ করতে পারে। নেদারল্যান্ডসের মাধ্যমে ইউরোপ প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে এই প্রযুক্তির, যা এই অঞ্চলে ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ির পথ খুলে দিতে পারে।
এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তিপ্রেমীরা। ব্যবহারকারী বলছেন এই অভিজ্ঞতা অবাস্তব হলেও এটি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। এই সফটওয়্যার মানুষের চালনার চেয়ে বেশি নিরাপদ হতে পারে। ইউরোপ জুড়ে এই প্রযুক্তির অনুমোদন দেয়া উচিত বলেও মনে করেন তিনি। তবে এই আশাবাদের বিপরীতে বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আমার মনে হয় এটি ইউরোপের সর্বত্র অনুমোদন দেওয়া উচিত, কারণ এটি সড়ক নিরাপত্তা বাড়াবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, এর মাধ্যমে তা কমানো সম্ভব। নেদারল্যান্ডসের সড়ক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য জটিল। একই পথে ট্রাম, ট্রাক, সাইকেল, ই বাইক ও ছোট ইকারের ভিড় প্রযুক্তি বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ। ডাচ সাইকেলিস্ট ইউনিয়নের প্রধান সতর্ক করে বলছেন, চালকেরা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন, যা সড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। আমাদের ট্রাফিক ব্যবস্থা বিশ্বে বেশ অনন্য। এখানে অসংখ্য সাইকেল আরোহী ট্রাফিকের ভেতর দিয়ে চলাচল করেন। তারা চারদিকে ছড়িয়ে থাকে, বাম ডান দিকে যাতায়াত করে এবং একে অপরকে অতিক্রম করে। আমি পুরোপুরি নিশ্চিত নই যে এই স্বচালিত গাড়িগুলো ডাচ সাইকেল আরোহীদের আচরণ সঠিকভাবে বুঝতে পারবে কিনা। ইউরোপ জুড়ে প্রযুক্তির অনুমোদন নিয়ে আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এদিকে ইউরোপে বিক্রি কমে যাওয়ার চাপ কাটাতে চালক সহায়ক প্রযুক্তির উপর জোর দিচ্ছে টেসলা, যার নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিয়ানমারের সাগাইন অঞ্চলের হোমালিন এলাকার কাছে 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কম্পন হয়। এর উৎপত্তিস্থল প্রায় 66 কিলোমিটার গভীরে। রাজধানী সহ আশেপাশের এলাকায় কয়েক সেকেন্ডের হালকা কম্পন টের পাওয়া যায়। একই দিনে ভারতের মণিপুরের কামজং এলাকাতেও 5.2 মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার কেন্দ্র ছিল ভারত মিয়ানমার সীমান্তে। বাংলাদেশেও হালকা কম্পন হয়, যদিও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি শহর নৈনিতালে ভয়াবহ দাবানলে পুড়ছে বনাঞ্চল। রোববার সকাল থেকে নৈনিতালের গেথিয়া গ্রামের কাছ থেকে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাত থেকেই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডের কিছু উঁচু ভূমিতে হালকা বৃষ্টি, বজ্রপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা আগুন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। স্থানীয়রা বলছেন, প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এমন আগুনে বনজ সম্পদ ও বন্যপ্রাণীর বড় ধরনের ক্ষতি হয়। ভারতের কেরালায় আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কেরালা রাজ্যের ত্রিশূর জেলায় একটি আতশবাজি সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা দগ্ধ দেহাবশেষ সংগ্রহ করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যের ভিড়ে রাজধানী নয়াদিল্লিতে আজও টিকে আছে এক প্রাচীন সংস্কৃতি। মুঘল আমলের কবুতর পালনের সেই প্রথা কবুতরবাজি, যা আজও বাঁচিয়ে রেখেছেন অল্প কিছু মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা আর নিষ্ঠায় টিকে আছে এই অনন্য শিল্প। ঝাঁকে ঝাঁকে উড়ছে কবুতর। বিস্তীর্ণ নীল আকাশে ডানা মেলে ওড়ার এই দৃশ্য সহজেই নজর কাড়ে যে কারো। কবুতর পালন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে বহু পুরনো ঐতিহ্যের অংশ। নয়াদিল্লির ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন কবুতরবাজি। মুঘল আমলে জনপ্রিয় এই প্রথায় কবুতরের ঝাঁক লালন পালন করা হয়। বিশেষ কৌশলে তাদের উড়তে শেখানো হয়, এমনকি দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসার প্রশিক্ষণও দেয়া হয়। একসময় শান্তির প্রতীক এই কবুতর বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো।
আজও পুরান দিল্লির আকাশে দেখা মেলে এমন দৃশ্যের। কবুতর উড়ছে আর নিচ থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন প্রশিক্ষকরা। ধৈর্য ও দক্ষতার সঙ্গে তারা পাখিগুলোকে শহরের ভিড় আর সরু গলির মাঝ দিয়েও পরিচালনা করেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 4 মাস। শব্দের মাধ্যমে ধীরে ধীরে ভয় দেখিয়ে কবুতরদের দূরে উঠতে এবং বাতাসের বিপরীতে ফিরে আসতে শেখানো হয়। শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর ছিল না, তাই নতুন কবুতর এনে রাখি। এরপর একটি জাল লাগানো হয় যাতে তারা ধীরে ধীরে এই ছাদের সঙ্গে পরিচিত হতে পারে। কবুতরের দৃষ্টিভঙ্গি খুব প্রখর, তারা সহজেই নিজের ছাদ চিনে নিতে পারে। এই ঐতিহ্য এখন আর শুধু শখ নয়, অনেকের কাছে এটি আবেগের বিষয়। কেউ বাবা দাদাকে দেখে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আবার কেউ অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শিখে নিচ্ছেন কবুতর লালন পালন ও প্রশিক্ষণের কৌশল। কবুতর পালন একটা নেশার মতো। যেমন মানুষ কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে তেমনই ভালোবাসি। অনেক বছর ধরে করছি। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখেই আগ্রহ তৈরি হয়। দ্রুত নগরায়নের এই সময়ে নয়াদিল্লির ছাদ জুড়ে উঠতে থাকা কবুতরগুলো যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। যারা এই প্রথা ধরে রেখেছেন তাদের কাছে এটি শুধু বিনোদন নয়, এটি ভালোবাসা ও ঐতিহ্যের প্রতি গভীর টান। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে পয়লা বৈশাখ উদযাপনের নানা আয়োজন। বাংলা বর্ষবরণের আয়োজনে এবার মেতে উঠেছে নিউ ইয়র্কে নেত্রকোনা জেলার প্রবাসীরা। নাচে গানে আর বাঙালি খাবারে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নয়নের কোণে একটি সূর্য জ্বলছে অবিরাম, সে আমার পুণ্যভূমি নেত্রকোনা নাম। জন্মস্থান ও নিজ দেশকে ভালোবেসে সাদা আর লালের আবির ছড়িয়ে পয়লা বৈশাখের আনন্দে মেতেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসকারী নেত্রকোনা জেলার প্রবাসীরা। গানে, কবিতায়, নাচে তারা সবাই মেতে ওঠেন। বৈশাখের অনুষ্ঠান প্রতি বছরই আমরা আসি, খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়। আমরা সমস্ত নেত্রকোনার মানুষ যারা আছি সবাই একসাথে হই। বনভোজন এবং বর্ষবরণে আমরা অনেক আনন্দ করে থাকি। প্রত্যেক নেত্রকোনা জেলাবাসী আমরা একত্রিত হয়ে থাকি। নেত্রকোনাবাসী সবচেয়ে বড় গুণ হচ্ছে তাদের এত আন্তরিকতা এবং এত ভালোবাসা, সেই জন্য আমরা সবসময় চলে আসি, প্রতি বছরই আসি এবং খুব এনজয় করি। অনুষ্ঠানে নতুন প্রজন্মের পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। আয়োজকরা জানান, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে সুন্দর ও সুশৃঙ্খল একটি অনুষ্ঠান তারা করতে পেরেছেন। আসলে আমাদের এটা আনন্দের মেলা। আমরা খুবই আপ্লুত এবং গর্বিত আজকে নেত্রকোনার সবাইকে একসাথে পেয়েছি। নেত্রকোনার প্রাণের সবাই আসছেন, নেত্রকোনাবাসী সবাই আসছেন। এত সুন্দর অনুষ্ঠান আমরা চিন্তা করিনি। যারা আসছেন সবাইকে ধন্যবাদ। নতুন বছর সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ বয়ে আনুক। আগামী 16 আগস্ট ব্যাকপেজ স্টেট পার্কে বনভোজনের আয়োজন করছে নেত্রকোনা জেলা সমিতি, জানান আয়োজকরা। বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির নানা আয়োজন ছাড়াও অনুষ্ঠানে ইলিশ, পিঠাপুলি সহ বাঙালির রসনা বিলাস ছিল বাড়তি আকর্ষণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।